গুড ইভিনিং সবাইকে। আমরা আজ আহ, একটি ট্রেনিং করব আজকে থেকে। মোট 14 সপ্তাহ, 14টা সেশন। সেটি হচ্ছে নন ভায়োলেন্ট কমিউনিকেশনের উপর। কারণ আমরা এখন যেখানে বসবাস করছি এই অশান্ত পৃথিবী, আমার মনে হয় যে আমরা পরিবার এবং সমাজে পরিবর্তন আনতে হলে আমাদের কমিউনিকেশন স্টাইল পরিবর্তন করা প্রয়োজন। তাই আমরা আজ যে সেশনটি এখন করব, এটা আমরা রেকর্ডিং করব এবং রেকর্ড করে পরে আমরা এটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব, মানে এই ফেসবুকে দেব, যেখান থেকে আপনারা জয়েন করেছেন। আমরা এই ট্রেনিংটি খুবই ইন্টারেক্টিভ করব, প্রত্যেকেই যেন আমরা আসলে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারি। সবার কোলাবোরেশন আমি কামনা করছি। প্রথমে আমি যেটাই করতে চাই যে আমার পরিচয় পরিচয় দিতে চাই। আমাকে অনেকে চেনেন, আবার অনেকে হয়তো বা প্রথমবারের মতো দেখছেন। আমার নাম সিস্টার গ্লোরিয়া। আমি একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট। 2010 খ্রিস্টাব্দ থেকেই হিলিং হার্ট এটা আমি প্রতিষ্ঠা করি, এবং 2010 খ্রিস্টাব্দ থেকে মানসিক স্বাস্থ্য সেবার জন্য কাউন্সিলিং সার্ভিস এবং কাউন্সিলিং রিলেটেড প্রফেশনাল তৈরি করার জন্য যে ট্রেনিংগুলো, সেই ট্রেনিংগুলো দিয়ে যাচ্ছি। আমাদের সেন্টার থেকে অলরেডি প্রায় 2000 পার্টিসিপেন্ট এই পর্যন্ত ট্রেনিং নিয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় অর্জন, এবং অনেক অনেক ব্যক্তি কাউন্সিলিং সেবা নিয়েছে। আমার পড়াশোনার একটুখানি ব্যাকগ্রাউন্ড দিতে চাই সেশনটা শুরু করার আগে। আমার আমি করেছি হচ্ছে অনার্স ইটালি থেকে, রোম থেকে, ক্লিনিক্যাল সাইকোলজিতে। এবং আমার দুটো মাস্টার্স, একটি হচ্ছে স্পিরিচুয়ালিটি এবং আরেকটি কাউন্সিলিং সাইকোলজি, ইউএস থেকে, ক্যালিফোর্নিয়া ইউএস থেকে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি ডক্টরেট ডিগ্রি অর্জন করি। আমার সাথে আমার একজন কোলাবোরেটর আছেন, এখনো আছেন, ছিলেন এবং আছেন, জেমস সিমন দাস। তিনি এবং আমার যৌথ উদ্যোগে আমরা 4টি বই লিখি। এই বইগুলোর সাথে আপনারা অনেকে পরিচিত। একটি হচ্ছে স্বাস্থ্য সুরক্ষায় মাইন্ডফুলনেস অনুশীলন, এটা আমাদের প্রথম বই। তারপর আছে মনোবিজ্ঞান চর্চা, এই বইটি, কাউন্সিলিং দক্ষতা এবং দাম্পত্য কাউন্সিলিং। এই বইগুলো আমাদের এখানে পাওয়া যায় হিলিং হার্টে। সে সাথে রকমারি.com থেকে আপনারা পারচেস করতে পারেন। যদি কোনো ট্রেনিং এর আপনারা চিন্তা করেন, আমাদের বর্তমানে কয়েকটি ট্রেনিং এ অ্যাড দেওয়া হয়েছে। একটি হচ্ছে মাইন্ডফুলনেস ট্রেনিং, যেটি জুলাইয়ের 11 তারিখ, তার মানে এই শুক্রবার শুরু হবে। এখানে দুটা সেশন, 11 এবং 25, দুটা সেশন 9টা থেকে 1টা, বই সহ। এই সেশন ফি হচ্ছে 2800 টাকা। এবং আরেকটি ট্রেনিং হবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে জুলাইয়ের 19 তারিখ থেকে, বেসিক অ্যান্ড অ্যাডভান্স কাউন্সিলিং স্কিলস অ্যান্ড প্রসেস। সেটা মোট হচ্ছে 28 ঘন্টা। এটার ফি 12,000 টাকা। এবং এই 12,000 টাকা 3টি ইনস্টলমেন্টে দিতে পারেন। এছাড়াও আমাদের আছে সিবিটি ফর চিলড্রেন, সেটাও হবে। সেটার অ্যাড দেওয়া আছে, আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে সেগুলো কালেক্ট করতে পারেন। এ হচ্ছে আমার নিজের এবং আমাদের প্রতিষ্ঠানের পরিচয় পর্ব। আজ এই ট্রেনিং এ আমার সাথে কয়েকজন কোলাবোরেটর আছে, যারা এনভিসি, নন ভায়োলেন্ট কমিউনিকেশন, এটা শেখার আগে আমাদের কমিউনিকেশন কি হয় সেটি রোল প্লে করে দেখাবে। আপনারা সবাই খুব, কি বলবো, সতর্কতা এবং খুব মনোযোগ সহকারে দেখবেন, যেন আমি আপনাদের যে প্রশ্নগুলো করি প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন। মেন টাইম যেটা বলবো, আপনারা চ্যাট বক্সে, যদি আপনারা কোন প্রতিষ্ঠান থেকে এসেছেন, যদি কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকেন, বা
হোম মেকার হতে পারেন, স্টুডেন্ট হতে পারেন, কিংবা কোনো প্রফেশনাল হতে পারেন, সেটা আপনারা দয়া করে চ্যাট বক্সে লিখবেন যাতে বুঝতে পারি আপনারা কোথা থেকে জয়েন করছেন। আর একটি নিয়ম বলবো, আমরা যখন সেশনের কথা শুনবো তখন মিউট করব। কথা বলার সময় আমরা আপনাদের প্রশ্ন করব, তখন আপনারা আনমিউট করে কথা বলবেন। তবে হ্যান্ড রেজ করতে হবে। আপনাদের নিচে বারে দেখেন একটা আছে এরকম হ্যান্ড, একটা ইমেজ আছে, ওটা ক্লিক করলে, আমি একটু যে দেখাই, ক্লিক করলেই এরকম রেজ হয়ে যাবে। পরে কথা শেষ হয়ে গেলে আমরা কি করব, লোয়ার হ্যান্ড দেব। ওকে। গ্রুপ অ্যাক্টিভিটি থাকবে, আপনারা গ্রুপে খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন, যেন আমরা যা শিখি সেটা আপনারা আসলে কাজে লাগাতে পারছেন কিনা সেটা আমরা যেন বুঝতে পারি। তাহলে বর্তমানে শেখার আগে যে বেজ লাইনটা যেটা দেখতে চাই, এখন আমরা ছোট ছোট 3টা রোল প্লে দেখব, এবং আপনারা মনোযোগ সহকারে খেয়াল করবেন সেখানে আসলে কমিউনিকেশনটা কি হচ্ছে। প্রথম যে রোল প্লেটা করবে সেটা হচ্ছে ফ্যামিলি নিয়ে। আমার সাথে সাহায্য করবে জয়েস পিউরিফিকেশন, জুবাইর এবং আরব। হ্যাঁ, আপনারা একটু শুরু করেন। Knock, 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 knock. আনমিউট করে কথা বলেন। হ্যাঁ, এই দাঁড়া, আনমিউট করতে হবে। দাঁড়া, এখানে খবরদার ঘরে ঢুকবি না। ঘরে যদি ঢুকাস আজকে যে লাঠি দেখছিস না, লাঠি দিয়ে তোর একদম ঠ্যাং ভেঙে দেবো। খবরদার ঘরে ঢুকবি না। যা, বেড়ে যা ঘরের থেকে। আজকে তোদের খাওয়া দাওয়া সব বন্ধ। যা, বেড়ে যা। কি হলো ভাইয়া? মা এভাবে কেন বলতেছে? বেড়ে যা। কয়টা বাজে? দেখো, মাত্র 7টা আচ্ছা বাজে। ভাইয়া, আজকে কি বাসায় কি কোনো ঝামেলা হয়েছে নাকি? মায়ের মাথা তো গরম কেন? আমি বুঝতেছি না, মাত্র 1 ঘন্টা লেট করছি আমরা, এরকম কেউ করে নাকি? আরেকবার নক করো, আরেকবার নক করো ভাইয়া। নক নক যাবি এখান থেকে নাকি এখন নক স্যান্ডেলটা ধরে দিব মায়ের? নক। বের হ ঘরের থেকে। খবরদার রাস্তায় থাক, যে বাসায় ছিলি ও বাসায় থাক, এখানে আসবি না। ঘরে আসবি আরে না আজকে, কথাটা তো একদম শোনো, চলো আমাদের কি দরজা হয়েছে ওপেন। কোনো জায়গায় কোনো শুনবা কথা আমরা শুনবো কি না, সমস্যায় পড়ছি? কোনো কথা শুনবো না। এতক্ষণ যখন আমাকে ফোন করে কিছু বলিস না, আমি কোনো কথাই শুনবো না। যা, বেরিয়ে যা ঘরের থেকে। কি আমি দরজা আজব, তুমি আটকাবো তো আর শুনবা একটা আমরা নট কোন শব্দ করবি ঝামেলায় না। পড়ছিলাম। আমরা তো একটা মানুষকে হেল্প করতে একদম গিয়েছিলাম। চুপ, একদম চুপ, কোনো কথা শুনতে চাই না। আমি এখন দরজা লাগিয়ে দেবো। এটা কোনো কথা হলো ভাইয়া? সে তো আমাদের কথা শুনবে। আমরা কি, আমরা একটা মানুষকে হেল্প করে আসলাম, সে আমাদের কথা না শুনে আমাদেরকে বের করে দিল? এভাবে কি হয় নাকি ভাইয়া, বলো? বুঝতেছি না, দিন 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 আম্মুর মেজাজ এত বাজে আর হয়ে রাস্তে গেছে। আবার কার উপর ঝাড়তিছে? আজকে বাসায় ঢুকবো কিভাবে তুমি বলো ভাইয়া? আর আমি একটা ফ্রেন্ডকে ফোন দিতেছি, দেখি ওর কাছে কিছু ব্যবস্থা হয় কিনা। ওকে, আমিও যাবো তোমার সাথে। আর পারতেছি না, আমার একদমই সহ্য হচ্ছে না এগুলো। চলো, আমি তোমার সাথে যাবো। ঠিক আছে। চলো। ওকে। ওকে, থ্যাংক ইউ। আমরা এখানে একটা রোল প্লে দেখেছি, যেটা পরিবারে দুই সন্তান, ছেলে সন্তান দেরিতে ঘরে ফেরাতে তার মা কিভাবে কমিউনিকেট করেছে। আপনারা শুধু অবজার্ভ করেছেন, একটু পয়েন্ট আউট করেছেন কি কি বলেছে তারা। এখন আমরা সেকেন্ড রোল প্লে দেখি, সেটি হচ্ছে রাস্তায়, বাসে। বাসে কি হয়? আর মামা, ভাড়াটা দেন। দিতেছি তো মামা, তো পিছন থেকে নিয়ে আসেন, পরে দিচ্ছি। আরে দেন তো, পরে পিছন থেকে গেলে আবার এসে আবার সামনে এসে ভাড়া নিয়ে পরে মনে থাকে না, পরে আপনারা মামা চিনেন না। মাত্রই তো উঠলাম আপনার বাসে, এখন এমন করতেছেন কেন? পিছনে যান না, আমি তো ভাড়া দিতেছি আপনারে ভাই। দেন না ভাই, পিছনে যান। এরকম আর আপনি ভাই এটা মাত্র কি বিকেলে দিলেন? করছি, একটু পরে দিতেছি, আপনি পিছনে যান। আপনি একটু সরেন তো, স্টুডেন্ট ভাড়া সরেন। দিচ্ছি। একদম গায়ের সাথে লেগে যাচ্ছেন আপনি। দূরে যান। আর আপু দাঁড়ান না 1 মিনিট, দেখতেছেন না ভাড়া নিতেছি, এরপর আপনারা একটু শান্ত। আর আপনি পিছনে এত জায়গা থাকতে আপনি এদিকে দরজার মুখের মধ্যে দাঁড়িয়ে আছেন কিসের জন্য? পিছনে যান আপনি। আর ভাই আপনি ভাড়া দেন। ভাড়া তো দিচ্ছি, এইটাই ভাড়া, এটাই ভাড়া। আমি স্টুডেন্ট, স্টুডেন্ট ভাড়া এটা। আপনি মাত্র 20 টাকা দিচ্ছেন। আজকে শনিবার, আজকে কিসের স্টুডেন্ট? শুক্র শনিবার কোন স্টুডেন্ট আছে নাকি? শনিবার হচ্ছে আমরা তো কি হয়েছে? শনিবার হচ্ছে তো কি হয়েছে? শনিবারে কি স্টুডেন্টরা চলাফেরা করবে না নাকি?
এটাই চলাফেরা ভাড়া। আপনি এটা নিয়ে পিছিয়ে যান তো ভাই। আপনি জানেন আমি কই পড়াশোনা করি? আপনি জানেন? শুক্র ফোন টোন শনিবারে দেবো কোনো নাকি? ফোন ঝামেলা দেবো? আছে? আমার ভার্সিটির সামনে বন্ধ দিয়ে কিন্তু হবে। আপনি যাইতে পারবেন না, কয়েক দিলাম। ফোন দেবো কিন্তু ডাইরেক্ট। দেখুন আপনার ভার্সিটির সামনে দিয়ে যাবো, দেখুন না কি করেন এই আপনারা খালি আপনি আবার বেশি কথা এটা কইতেছেন দিবেন কিন্তু ওটা ভাই, আপনি করবেন। বেশি কথা কইতেছেন। আপনি যেটা ভাড়া দিছে এটা ভাড়া, শনিবার হইছে তো কি হইছে? এটাই তো ভাড়া, লিগাল ভাড়া দিছে আপনারে। ইস, জিগাই দেখেন সবাই, যেটা বিরক্ত, ভাড়া আর এটাই ভালো দিছে লাগতেছে আপনারে। না। আপু আপু আপনার ভাড়াটা দেন। ওনার সাথে কথা বলে কোনো লাভ নাই, এই স্টুডেন্ট স্টুডেন্ট করে হ হ পুরো ভাই, আপনি যান, আপনি যান, আপনি স্টুডেন্ট পিছিয়ে যান। কথা, খালি স্টুডেন্ট আর স্টুডেন্ট। কিছু হলেই আমি স্টুডেন্ট, কিছু ভাড়া, হলে আপনি বেশি কথা কইতেছেন ভাই, চুপচাপ থাকেন। আপনারে ভাড়া দিছি, চুপচাপ পিছিয়ে যান গা। এদেরকে নিয়ে আর পারলাম না, আমরা মানুষই মনে করে না, রাস্তায় থাকি মনে করে। থ্যাংক ইউ আমাদের কনটেক্সটটা তুলে ধরার জন্য, থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা থার্ড রোল প্লেটা দেখব। সেটা হচ্ছে একজন স্বামী স্ত্রীর মতো, একজোড়া কাপল, তাদের মধ্যে কি ধরনের কথোপকথন হয়। এই তুমি এখনো উঠো না কেন বেড থেকে? হ্যাঁ, আর কতক্ষণ ঘুমাবে? তুমি জানো না আজকে শুক্রবার, যেতে হবে বাজারে। আর 6টা দিন কাজ করে এসে যদি একটা দিন রাত শান্তি মতো ঘুমাইতে না পারি তোমাদের জ্বালায়, তাহলে আমি কি তোমরা করে? তো শুধু তোমার ঘুম ঘুম ঘুম, আর আমি থাকি দুনিয়ার ঝামেলা নিয়ে। আমার হচ্ছে ছুটি না, আমার তো প্রতিদিনই সকালে উঠতে হয়। আমার হয়েছে ছুটি নাই। তোমার ছুটি নাই, তুমি কি করো বুঝছো? বাসায় সারাদিন? হ্যাঁ, আমি শুধু খাই, তোমার ফ্রিজের যত খাওয়া আছে শুধু আমি একাই খাই, তোমরা তো খাও না। একটা দিন শান্তিতে ঘুমাইতে দিব না? তোমার ক্যাট ক্যাট এখন শুনতে রাতে আর ক্যাট ক্যাট ভালো প্যাট প্যাট লাগতেছে না? করো না, সোজা বাজারে যাও, যাও। বাজারে যাইতে পারবো বেডের না। থেকে উঠো, উঠো তুমি বেডের থেকে। আমি বেড একদম, গুছাবো, উঠো তুমি। একদমই না। তুমি না, উঠো, তো তাহলে না। কিন্তু আজকে সারা দিন খারাপ হয়ে যাবে। সারা দিন খারাপ করো, কিন্তু নষ্ট হবে আজকে। কি খারাপ করো আজকে আমি দেখে নেব। তোমাদের জালে একটা দিন শান্তি মতো ঘুমাইতে পারি না। খালি ঘুম ঘুম আর ঘুম। যাও যাও, তুমি তোমার কাজ করো গা, যা আছে তাই রান্না করো, এত কিছু লাগবে না। আর 2 দিন পর পর এত বাজার কিসের? হ্যাঁ, 2 দিন পর পর বাজার? সপ্তাহে একদিন বাজার করি, 2 দিন পর পর বাজার কোথা থেকে করো? আমি কি যাই বাজারে? যাও তো, আর আর তুমি ডিস্টার্ব আর করো কথা না। বললো না, তুমি বেড বেড থেকে উঠো। আমি এখন বেড গুছাবো, আমার অনেক কাজ আজকে, সারাদিন ছুটির দিন, তোমার যাবে নামাজে, তার আগে আমার খাবার দাবার সব রেডি করতে হবে। আমি আজকে যাইতেই পারবো না, তোমার এসব ক্যাট ক্যাট আরো তাহলে ভালো আজকে লাগে। খাওয়া দাওয়া সব বন্ধ, খাওয়া দাওয়া সব বন্ধ, আজকে আমি কিচ্ছু করবো না, কিছুই করবো না। তুমি ঘুমাও সারাদিন ধরে। তুমি কিন্তু আমার মেজাজটা খুবই খারাপ করতেছো এই সকালবেলা, শুক্রবারের দিন একটা দিন তোমার পাই। মেজাজ খারাপ হচ্ছে, আমার হচ্ছে না? এগুলা নিয়ে আসলে তো আমার সব কোটাকাটি করতে হবে, রান্না বান্না করতে হবে, আমার অনেক ঝামেলা। তোমার থেকে আমার ঝামেলা বেশি। তুমি থাকো তোমার ঝামেলা নিয়ে, তুমি যাও এখান থেকে, আমার রুম থেকে বাইরো। আমার চোখের সামনে থেকে সরো তুমি এই মুহূর্তে। তোমার এই গলার আর ভাল লাগতেছে না আমার। দেখো, উল্টাপাল্টা কথা বলবে না, তাহলে কিন্তু মেজাজটা আরো খারাপ হবে। থাকো থাকো তো, আমার সামনে থেকে যাও। আমি আর পারতেছি না তোমাদেরকে নিয়ে। পারতেছো না তো বিয়ে করছো কেন? না করলেই পারতে। বিয়ে করলে যে এত জ্বালা আগে যদি জানতাম তাহলে নাই করে আসতাম। ওকে, ডান। থ্যাংক ইউ সো মাচ আমাদের যারা রোল প্লে করেছে। আমরা এখানে আসলে কি লক্ষ্য করেছি, কি ধরনের কমিউনিকেশন হয়েছে, যে কোনো একজন একটু বলেন তো। এই যে তিনটা সেটিংসে, এগুলো কি আমাদের বাস্তবতা? যে কেউ একজন একটু ওপিনিয়ন দেন তো, যে আমাদের কি কনফ্লিক্ট গুলো এভাবে হয় কিনা, কি হয় জি ম্যাডাম, এটা অবশ্যই আমাদের বর্তমান লাইফে এটা প্রতিনিয়তই দেখা যায়। প্রতিনিয়ত? প্রতিটা ঘরেরই, হ্যাঁ, প্রতিটা ঘরেরই গল্প এটা। হুম হুম হুম। থ্যাংক ইউ সুফিয়া, আপনার ই দেওয়ার জন্য। আরেকজন, কি এটা আমাদেরকে বর্তমান পারিবারিক এবং সামাজিক অবস্থা তুলে ধরছে? জি ম্যাম,
এটা পুরোপুরি আমাদের সামাজিক অবস্থার সাথে যায়। আমরা দৈনন্দিন এগুলো ফেস করি বাসায়ও, এবং যখন আমরা আমাদের কর্মক্ষেত্রে যাই, স্কুল কলেজ ভার্সিটিতে, তখন আমরা এ ধরনের ঘটনাগুলোর সম্মুখীন হই। হুম হুম। তাহলে এগুলো যদি আমাদের প্রতিনিয়ত হয় তাহলে আমাদের অবস্থা কি হয়, আমাদের কর্টিসল লেভেল কোথায় যায়, আমাদের রিলেশনশিপ গুলো কোথায় যায়? সাবিনা, হ্যাঁ আপনি হাত তুলেছেন, আপনি একটু মতামত দিতে চাচ্ছেন, হ্যাঁ। সিস্টার, এখানে তিনটা রোল প্লেতে যেটা দেখা যাচ্ছে যে যে যার মতো যার অবস্থান থেকে কথা বলতেছে, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা একেবারেই নাই। কেউ কারো অবস্থান থেকে সরে আসতেছে না। তাদের মধ্যে অ্যাটাচমেন্ট সেরকম নাই, তাদের মধ্যে বোঝাপড়াও নাই। যেমন মা মনে হচ্ছে সে কর্তৃত্বপরায়ণ, সে ছেলেদের কথা শুনতেই চাচ্ছে না যে কেন লেট করছে। আর হাজব্যান্ড ওয়াইফের যেটা ছিল, সেখানেও হাজব্যান্ড ওয়াইফ দুইজনের প্রবলেমটাকে বুঝতে চাচ্ছে না। আর যেটা বাস কন্ট্রাক্টর প্লাস স্টুডেন্টদের, স্টুডেন্টটা তার মতো করে বোঝার চেষ্টা করতেছে, আর কন্ট্রাক্টরও তার যেটা দাবি আদায় সেটা চেষ্টা করতেছে। সো কে কারো অবস্থান থেকে সরতেছে না, আন্ডারস্ট্যান্ডিংটা কম। আহ যে যার দিক থেকে জিতার টেন্ডেন্সি, বা আমার কাজটা আমার করতে হবে, মানে কাউকে বুঝার বা স্কোপ দিতেছি না আমরা। সো দেখা যাচ্ছে প্রবলেমটা বাড়তেছে ডে বাই ডে। থ্যাংক ইউ, খুব সুন্দর করে আপনি অ্যানালাইসিস করেছেন সাবিনা, যে এখানে আসলে কোনো আন্ডারস্ট্যান্ডিং লেভেল খুবই লো, দুইজন দুই পক্ষ কেউ কাউকে আন্ডারস্ট্যান্ড করছে না, বোঝাপড়া নাই। এবং কি বলবো, মা তো খুবই কর্তৃত্বপরায়ণ, সন্তানদের কথা কোনো শুনছেন না। ভেরি গুড। তাহলে আপনি এখন ইন্ট্রোডিউস করেছেন আমরা আসলে আজকে কি করতে যাচ্ছি। ওকে, আসলে যেটা করতে যাচ্ছি যে আমরা মার্শাল রসেনবার্গ অনুসারে অহিংস উপায়ে কিভাবে কথা বলা যায় এবং কথা শোনা যায় সেটা আমরা শিখবো আজ। কারণ এক পক্ষ কথা বলবে এবং আরেক পক্ষ কথা শুনবে। তো মার্শাল রসেনবার্গ উনি যে পদ্ধতিটা শিখিয়েছেন সেখানে কয়েকটি ভিত্তি আছে, মূল ভিত্তি। একটা হচ্ছে সততা, সততার সাথে মনের কথাগুলো বলা, সহানুভূতি দেখানো এবং পরস্পরকে সম্মান। এই যে তিনটা রোল প্লে দেখেছি আমরা, কোনোটাইতে কিন্তু কারো প্রতি কোনো ছাড় দেওয়া হয়নি, সম্মান তো নেই। তাহলে আজ আমরা যেটা শিখব সেটি হচ্ছে কোনো ধরনের বিচার বিশ্লেষণ না করে, কাউকে দোষারোপ না করে, নিজের অনুভূতি এবং চাহিদা অপরকে কিভাবে জানাতে হয়। আমরা এখানে দেখছি মা হাজবেন্ডকে দোষারোপ করছে, স্যার ওয়াইফ হাজবেন্ডকে দোষারোপ করছে, মা সন্তানদের দোষারোপ করছে। বাসে ওখানে টিকিট কালেক্টর এবং স্টুডেন্ট, এর মধ্যে স্টুডেন্ট টিকিট কালেক্টর দোষারোপ করছে, কিন্তু মনের ইচ্ছা বা চাহিদার কথা কেউ স্পষ্টভাবে বলছে না, যার ফলে এই কনফ্লিক্টটা হচ্ছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় শিখবো, যে একটা হচ্ছে যে নিজের কথা কিভাবে প্রকাশ করতে হয়, এবং আরেকটি হচ্ছে অন্যের কথা কিভাবে মনোযোগ দিয়ে শোনা যায় এবং বোঝা যায়, কিভাবে আমরা শুনতে পারি এবং বুঝতে পারি। তাহলে এখানে দুইটা জিনিস আমরা বললাম, যে একটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় নিজেকে কিভাবে প্রকাশ করা যায়, এবং দুই নম্বর হচ্ছে অন্যকে কিভাবে গ্রহণ করা যায়। তার মানে আমরা শুধু নিজের কথা বলবো, অন্যের অবস্থা কোথায় সেটা কি বুঝবো না? অবশ্যই দুটাই বুঝবো। তাহলে নিজেকে যখন প্রকাশ করব, নিজের অনুভূতি কি সেটা আমরা স্পষ্টভাবে জানাবো, আমরা কি চাই সেটা জানাবো, এবং অন্যকে যখন গ্রহণ করব তখন অন্যের অনুভূতি কি সেটা আমরা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, এবং অন্যে কি চায় আমার কাছ থেকে সেটাও বোঝার চেষ্টা করব। তাহলে একটা দেয়া এবং নেয়া, এইভাবেই কমিউনিকেশনটা হয়, গিভ অ্যান্ড টেক, তাই না? এটা একজন হচ্ছে স্পিকার আর একজন রিসিভার, গিভ অ্যান্ড টেক। তাহলে আমরা যে বইটা আমরা করব সেটি হচ্ছে নন ভায়োলেন্ট কমিউনিকেশন। যে দেখি মার্শাল রসেনবার্গের এই বই, এই বইটা দুইটা পার্ট যেটা আমি এখন বলেছি। একটা হচ্ছে নিজেকে প্রকাশ করা, চারটি কম্পোনেন্টের মধ্য দিয়ে, কম্পোনেন্ট গুলো কি সেগুলো আমরা শিখবো। আরেকটা হচ্ছে অন্যকে বুঝতে পারা, মানে এমপ্যাথেটিক আন্ডারস্ট্যান্ডিং, চারটি কম্পোনেন্ট দ্বারা। তাহলে এই বইটা যদি আপনারা কিনতে চান, এটা
নীলক্ষেত পাওয়া যায়। হ্যাঁ, নীলক্ষেত পাওয়া যায়, নন ভার্বাল কমিউনিকেশন, সেখান থেকে আপনারা কিনতে পারেন। ওকে, এখন আজ আমরা যেটা ফোকাস করবো, শুধু আজই না, নেক্সট কয়েকটা সেশন ফোকাস করবো শুধু প্রথম পার্টটা, নিজেকে কিভাবে আমরা প্রকাশ করতে পারি। মোট 6টা সেশন হবে শুধু এটার উপর, নিজেকে প্রকাশ করা। তা আজ যখন আপনারা সেশনটা করবেন, তার মানে আপনার পুরোটা শিখে যাচ্ছেন না, কারণ আরো সেশন লাগবে শেখার জন্য। তাই আপনাদেরকে অনুরোধ করবো, যারা আজকে জয়েন করেছেন, প্রতিটা সেশনই আপনারা কমপ্লিট করবেন, একদম 14টা সেশন, তাহলে আপনারা কিছুটা লার্নিং করতে পারবেন, তাহলে লাইফটা চেঞ্জ হবে। তাহলে আজ থেকে 6টা সেশন হবে নিজেকে প্রকাশ করা, আর পরবর্তী যে সেশনগুলো হবে সেটা হচ্ছে অন্যকে গ্রহণ করা। তাহলে আমরা প্রথম ধাপের দিকে আমরা একটু আগাই। এই যে আমরা আগাবো, এই যে কমিউনিকেশনটা আমরা রোল প্লে গুলো দেখেছি, সেখানে কোনো সম্মান দেখিনি, সেখানে কোনো বোঝাপড়া দেখিনি, বোঝার চেষ্টা করেনি, কেউ কিছু করেনি। তাহলে এই যে আমরা অহিংস সংলাপ বা অহিংস কথা বলা, এখন আমরা পারিবারিক ভাবে একজন আরেকজনের সাথে কথা বলি প্রতিদিন, দৈনন্দিন জীবনে, অফিস আদালতে কথা বলি, রাস্তাঘাটে কথা বলি, তাহলে ওগুলো হচ্ছে আমাদের কথা বলা, কমিউনিকেশন করা, একজন আরেকজনের সাথে সম্পর্ক তৈরি করা। এছাড়াও যদি বড় বড় কোনো সংলাপে যাই আমরা, যেটা হতে পারে এক দেশ থেকে আরেক দেশের সাথে সংলাপ, তাহলে সেটাও যেন আমরা করতে পারি। তাহলে সেক্ষেত্রে এই যে আমরা বইটা শিখতে আমরা আহ ফলো করব, আমরা কি শিখবো, এটার যে উদ্দেশ্যগুলো কি, একটি হচ্ছে পারস্পরিক উপলব্ধি ও হৃদ্যতা বৃদ্ধি, যে দুই পক্ষ যেন আমরা একজন আরেকজনের কথা বুঝতে পারি এবং আমাদের যে ভিতরের যে হৃদ্যতা, সেটা যেন বৃদ্ধি পায়, এটা একটা উদ্দেশ্য। আরটি হচ্ছে আমাদের নিজের অনুভূতি, চাহিদা, প্রয়োজন, ইচ্ছা, প্রত্যাশা, এটসেট্রা সৎভাবে প্রকাশ করা, কিভাবে আমরা মন খুলে কথা বলতে পারি। হ্যাঁ? পরে আমি এগুলো সব উদাহরণ দিব। আরেকটি উদ্দেশ্য কি, অন্যের অনুভূতি ও চাহিদাকে বোঝা, কারণ আমরা শুধু নিজেরটা বুঝি, আমার অনুভূতি কি, আমার চাহিদা কি, আমার প্রয়োজন কি, এটার সাথে কিন্তু অন্যের অনুভূতি, অন্যের চাহিদা, অন্যের প্রত্যাশা, সেটাও আমাদের বুঝতে হবে। এটা আমরা শিখবো, এটা একটা উদ্দেশ্য। আরেকটা হচ্ছে আমাদের সম্পর্কগুলোকে বিশ্বাস, শ্রদ্ধা এবং আন্তরিকতার ভিত্তিতে গড়ে তুলবো। আরেকটা আমরা শিখবো যে মাঝে মাঝে আমরা কি করি, যে আমরা অটোমেটিক্যালি মানুষকে রিয়াকশন দেই, হ্যাঁ, রিয়াকশন দেখাই। এই অটোমেটিক রিয়াকশন থেকে আমরা বের হয়ে আসবো। বের হয়ে আমরা কি করবো, চিন্তা করে রিয়াকশন দেব, মানে রিয়াকশনটা হবে আমার ওয়েল থট, চিন্তা করে আমরা কথা বলবো। তাহলে স্বয়ংক্রিয় হয়ে কথার উত্তর না দিয়ে, জবাব না দিয়ে, কিভাবে আমরা চিন্তা করে অন্যের প্রতি সহমর্মী হয়ে, আবার নিজের প্রতিও সহমর্মী হয়ে, নিজের অনুভূতি বোঝা, অন্যের অনুভূতি বোঝা, নিজের চাহিদা বোঝা, অন্যের চাহিদা বোঝা, এই ব্যাপারগুলো আমরা কি করব, শিখব। এবং আমাদের যে বোঝাপড়া, এই বোঝাপড়াটা আমরা বৃদ্ধি করব, কোনো ধরনের দোষারোপ না করে। তাহলে এগুলো হচ্ছে আমাদের উদ্দেশ্য এই পুরো ট্রেনিংটা করার জন্য। এখন এই যে কথোপকথনের ক্ষেত্রে মার্শাল রসেনবার্গ যেটা বলেছেন, 4টি উপাদান। 4টি উপাদান তাহলে কি? পুরো বইতেই এই 4টি উপাদানের কথা লেখা, বা 4টা কম্পোনেন্ট, এটা নিয়ে পুরো বইটি লেখা। কি আছে এটার মধ্যে? একটি হচ্ছে পর্যবেক্ষণ করা। পর্যবেক্ষণ, এটার যদি আমরা সহজ কথায় বলি, তাহলে আমরা বলবো যা দেখি বা শুনি, আমরা পর্যবেক্ষণ করতে পারি 5টি ইন্দ্রিয় দিয়ে। চোখ দিয়ে দেখতে পারি, কান দিয়ে শুনতে পারি, আবার টাচ করে, স্পর্শ করে আমরা কি করতে পারি, এটা বুঝতে পারি, গন্ধ দিয়ে আমরা বুঝতে পারি। তাহলে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা কি করতে পারি, পর্যবেক্ষণ করতে পারি। এক্সাম্পল, আমরা যদি লাস্ট এটা বলি,
না, ধরেন প্রথমটাই বলি, ফ্যামিলি। ফ্যামিলি সেটিং এ কি হয়েছে রোল প্লেতে? মা দেখেছে তার দুই সন্তান, দুই ইয়াং অ্যাডাল্ট সন্তান অনেক রাত হয়ে গেছে এখনো বাসায় ফিরেনি। তাহলে কি করেছে? সে এটা চোখ দিয়ে দেখেছে, আবার সেটা অনুভবও করেছে যে সেটা একটা ফ্যাক্ট। তাহলে পর্যবেক্ষণটা কি? একটা ফ্যাক্ট। কি দেখছে? কংক্রিট কি অ্যাকশন একজন দেখে বা শুনে? কংক্রিট অ্যাকশন। তাহলে মা যখন দেখেছে দুই সন্তান রাত 12টা বাজে 1টা বাজে এখনো ফিরেনি, এত রাতে এসে দরজা নক করছে, এইটা যখন দেখছে মা, তখন মায়ের ভিতর একটা রিয়াকশন হয়েছে। ওকে, তাহলে কংক্রিট অ্যাকশন কি দেখি, সেটা হচ্ছে পর্যবেক্ষণ। তার মানে কি একটা ঘটনা বা কি একটা আচরণ, সেটা কি করব? ফ্যাক্ট বেস। এটার মধ্যে কোনো ধরনের আমরা কি করব না, কোনো ধরনের বিচার বিশ্লেষণ করব না। ফ্যাক্টটা কি? ফ্যাক্টটা হচ্ছে রাত 1টার সময় দুই ছেলে এসে দরজা নক করছে, ঘরে ঢুকতে দাও, দিস ফ্যাক্ট। এটা দেখার পর মায়ের যে একটা রিয়াকশন হয়েছে, সেটাই কি হবে? যে তার অনুভূতি। ওকে, অনুভূতি। তাহলে এখানে আমরা এই রোল প্লেতে দেখেছি মা ওটা দেখে তার ভিতরে যে অনুভূতিটা হয়েছে, তার ওটা কি? খুবই রাগ হয়েছে, খুবই রাগ হয়েছে। তাহলে আমরা যদি এই রোল প্লে থেকে একটু বাইরে আসি, বাইরে এসে যদি আমরা যদি দেখি আপনার ছোট সন্তান, ধরেন আপনার ছোট সন্তান স্কুল থেকে এসছে, এসে ধরেন 5-6-এ পড়ে বা 4-4-এ বা 3-4-এ পড়ে, স্কুল থেকে এসে জুতাটা খুলেই মোজাটা কি করেছে? ওখানে টেবিলের নিচে রেখে দিয়েছে। তাহলে আপনি কি করছেন? দেখছেন। কি দেখছেন? ঘটনা। আপনার ঘটনা দেখছেন বা একটা আচরণ দেখেছেন, আপনার সন্তানের আচরণ, যে জুতা মোজা খুলে টেবিলের নিচে রেখে দিয়েছে। এটা দেখার পর আপনার ভিতরে কি হয়েছে? খুব একটা রাগ হয়েছে বা খুব বিরক্ত হয়েছে। আমরা সবাই এখানে আছি, বুঝতে পারছি। তার রোল প্লে একটা বুঝেছি, এখন আমরা ছোট সন্তানের ক্ষেত্রে উদাহরণ দিলে আমরা এইভাবে বুঝি। দ্বিতীয় যেটা এই হয়, যেটা আমি বলেছি যে রিয়াকশন হয় দেখার পরে, রিয়াকশনটা কি? অনুভূতি। রোল প্লেতে আমরা দেখেছি মায়ের অনুভূতিটা কি? খুবই অ্যাঙ্গার। এখানে ছোট সন্তান যখন স্কুল থেকে এই মোজাটা জুতার নিচে, সরি টেবিলের নিচে রেখেছে এবং জুতা টেবিলের নিচে রেখেছে, তখন আপনার কি হয়েছে? খুব বিরক্ত অনুভব করছেন। তাহলে বিরক্তটা কোথা থেকে আসছে? প্রথম আপনি দেখেছেন, দেখার সঙ্গে সঙ্গে রিয়াকশন, সেটা হচ্ছে বিরক্ত। এখন যে বিরক্ত হয়েছেন বা মা যে আগে রেগে গিয়েছে, কি কারণে রেগে গিয়েছে? আসলে রেগে যাওয়ার পিছনে বা বিরক্ত হওয়ার পিছনে সেটা হচ্ছে তার কোনো একটা চাহিদা পরিপূর্ণ হয়নি, তার একটা চাওয়া, একটা প্রত্যাশা পরিপূর্ণ হয়নি। রোল প্লেতে যদি দেখি, মায়ের প্রত্যাশা কি ছিল? মা যেহেতু ঘরে, তার প্রত্যাশা ছিল, যেহেতু তাদের রুলস ছিল ফ্যামিলিতে, যে তোমরা যেখানেই থাকো রাত 9টার মধ্যে তোমরা ঘরে ফিরবে, কিন্তু ছেলেরা ঘরে ফিরেনি। তাহলে মায়ের প্রত্যাশাটা পরিপূর্ণ হয়নি। আর এখানে যদি আমি আপনার সন্তানের উদাহরণ দিই, সন্তান 4র্থ বা 5ম শ্রেণীতে পড়ে, এই সন্তান এসে জুতা টেবিলের নিচে রেখেছে। মায়ের প্রত্যাশা কি ছিল? স্কুল থেকে এসে জুতাটা সামনে খুলে যেন জুতার র্যাকে রাখে। তাহলে মায়ের প্রত্যাশা পূরণ হয়নি বলে তার মধ্যে কি হচ্ছে? বিরক্ত হচ্ছে। তাহলে থার্ড কম্পোনেন্টটা কি? থার্ড কম্পোনেন্টটা হচ্ছে আপনার প্রয়োজন, চাহিদা, প্রত্যাশা, এটসেট্রা, কিংবা আপনার মূল্যবোধ। তাহলে আমরা কয়েকটা টার্মিনোলজি আমরা মনে রাখবো। একটা হচ্ছে প্রয়োজন, চাহিদা, প্রত্যাশা, ইচ্ছা, মূল্যবোধ। এগুলো আমরা মনে রাখবো। ইংলিশে যদি বলি, ওয়ান্টস, ডিজায়ার, নিড, এক্সপেকটেশন, ভ্যালিউস। এগুলো যদি পরিপূর্ণ না হয়, এগুলো যদি না মিটে, তাহলে আমাদের কি হয়? নেগেটিভ অনুভূতি হয়, নেগেটিভ ফিলিংস হয়। আর এগুলো যদি পরিপূর্ণ হয়, তাহলে আমাদের কি হয়? পজিটিভ অনুভূতি হয়। তাহলে আমরা নিডটা খেয়াল রাখবো। ওকে, চতুর্থ যে কম্পোনেন্টটা,
সরি, তাহলে সন্তানের উদাহরণটা কি বলছি, যে র্যাকে, জুতাটা র্যাকে রাখো বা মোজাটা ঠিক জায়গায় রাখো। চতুর্থ যে কম্পোনেন্টটা সেটা হচ্ছে অনুরোধ করা। অন্যের প্রতি, মানে অন্যকে স্পষ্টভাবে বলতে হবে আমি কি চাই, আমার প্রত্যাশাটা স্পষ্টভাবে জানাতে হবে। এখানে প্রথম রোল প্লেতে মা বলতে পারতো সন্তানদেরকে যে বাবারা, তোমরা তোমাদের 9টার মধ্যে থাকার কথা, তোমরা 9টায় থাকো না, অনেক দেরিতে এসছো, যার ফলে আমি খুবই রেগে গিয়েছি বা আমি খুব টেনশনে আছি যে তোমরা আসোনি। তাহলে তোমরা যখন বাইরে থাকো আমি আসলে স্থির হয়ে যাই। তাই তোমরা কি 9টার মধ্যেই ঘরে ফিরবে? আর কোনো কারণে যদি তোমাদের দেরি হয় তাহলে কি ফোন করে আমাকে একটু জানাতে পারো? তাহলে অনুরোধ করবে। কিন্তু এটা না করে মা কি করেছে, তার রাগ দেখিয়ে তিনি যা ইচ্ছে তাই বলেছেন। আর আপনার সন্তান যদি ধরেন মোজা যদি ঠিক জায়গায় না রাখে, জুতা যদি ঠিক জায়গায় না রাখে, তখন আপনার রাগ হয়। কিন্তু আপনি তাকে কি করবেন, একটু ডিফারেন্টলি বলবেন, তাকে অনুরোধ করে বলবেন। কারণ আমরা অনুরোধ না করে আমরা ডিমান্ড করি, কমান্ড করি এবং আমাদের মুখে যা আসে তাই বলি, আর তখনই আমাদের দ্বন্দ্ব তৈরি হয়। তাহলে আমরা অনুরোধ করতে পারি এই শিশুকে যে বাবা, তুমি যখন স্কুল থেকে আসো, এসে তুমি জুতাগুলো যখন খোলো, তুমি কি দয়া করে জুতাগুলো জুতার র্যাকে রাখবে এবং মোজাগুলো যদি বালতির মধ্যে রাখো, তাহলে আমার জন্য ভালো হয়। তুমি কি এটা করতে পারবে? আমরা এইভাবে কথা বলবো। এইভাবে কথা বললে আমাদের সহিংসতা কমবে, আমাদের পারস্পরিক যে কি সম্মান, সেই সম্মানটা বজায় থাকবে। আমরা যদি দ্বিতীয় রোল প্লে যদি দেখি যে কি হয়েছে, বাস বাসে যে স্টুডেন্ট এবং টিকিট কালেক্টর, তাদের মধ্যেও কিন্তু আমরা কি মাইকটা অফ করতে পারি? একজনের মাইক অন। সবাই আমরা একটু খেয়াল রাখি, মাইক অফ রাখি। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে। তাহলে আমরা বাস কালেক্টর সেখানে দেখেছি যে সে টাকাটা চাচ্ছে, কিন্তু ছাত্র সঠিকভাবে বলছে না বা দিচ্ছে না। এখানে কিন্তু সম্মানের অভাব হয়েছে। তাহলে সেক্ষেত্রেও যদি সঠিকভাবে সুন্দরভাবে বলতো যে তার নিডটা কি, তার ফিলিংসটা কি, তার রিকোয়েস্টটা কি, তাহলে কিন্তু হতো, সেখানে কনফ্লিক্টটা কম হতো এবং সেখানে শান্তি বিরাজ করতো। অনুরূপভাবে কাপল রিলেশনশিপে দেখলাম যে ওয়াইফ কতগুলো কথা বলে ফেলছে হাজবেন্ডকে একটা ছুটির দিন, এবং হাজবেন্ডও খুব উত্তেজিত হয়ে গেছে। কারণ আমরা যখন কনফ্লিক্ট তৈরি করি, এক পক্ষ যদি চিৎকার করে, এটার সাথে সাথে আরেক পক্ষ চিৎকার করে। এটা হচ্ছে মিরর নিউরন। তার মানে ব্রেন থেকে আমরা এক জায়গা থেকে, এখান থেকে যদি আমরা কি করি, একটা যেটা আমরা দেখাই, অন্য পক্ষ সেটা রিসিভ করে। তাহলে আমাদের কি হয়, আবার যদি এটার উল্টোটা হয়, পজিটিভ হয়, কেউ যদি ভালো আচরণ করে আরেক পক্ষ কিন্তু ভালো আচরণ করবে। তাহলে আমরা এখন থেকে 4টা কম্পোনেন্ট ব্যবহার করে আমরা কি করব, কমিউনিকেট করব। এই কাপড় রিলেশনশিপে এখানে ওয়াইফ কি বলতে পারতো হাজবেন্ডকে, যে তার ঠিক আছে, তার অনেকগুলো কাজ আছে, বাজারে যেতে হবে, বিছানাটা তিনি ঠিক করতে যাচ্ছেন, ঘরটা গোছাতে যাচ্ছেন। তাহলে সেখানে উনি বলতে পারতেন, দেখো এখন তো সকাল 10টা বাজে, অলরেডি তুমি অনেক ঘুমিয়েছো, তাহলে তুমি যদি এখন উঠো, তাহলে আমি বিছানাটা গোছাতে চাই, ঘরটা পরিষ্কার করতে চাই, আর আমরা দুইজনে একসাথে বাজারে যাব, তুমি কি উঠতে পারো? এইটা আমরা না বলে আমরা কি করি, অনেক জাজমেন্টাল কথাবার্তা বলি, যেটা অনেক কি বলবো, বিচার বিশ্লেষণ, দোষারোপমূলক কথা বলি। দোষ, যখন একজন দোষ দিচ্ছে, ওই হাজবেন্ডও কিন্তু উল্টে ওয়াইফকে দোষ দিচ্ছে। তাহলে আমরা এটা থেকে আমরা বিরত থাকবো, বিরত থেকে আমরা সঠিকভাবে কমিউনিকেট করবো। এখন আমি যতটুকু বুঝিয়েছি, কোনো কোশ্চেন আছে কিনা, আমরা আর একটু আগাবো। কোশ্চেন যদি থাকে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন যে এটা বুঝি না, তাহলে
কোশ্চেনটা ডিল করে আমরা আরেকটু আগাবো। ইয়েস, কোশ্চেন নেই। তাহলে আমরা দেখি যে আমাকে যদি এখন রোল প্লে করে দেখান, আহ মা এবং দুই সন্তান, আমি যে বলেছি এখন 4টা কম্পোনেন্ট ব্যবহার করতে হবে। আপনারা একটু একটু ট্রাই করতে চান যে আমি কি বুঝিয়েছি? আপনারা যদি একটু মাইক্রোফোন, সরি, ভিডিও অন করেন, এবং আপনারা কি আছেন? হ্যাঁ, তাহলে হ্যাঁ ভিডিও অন করে যদি প্রথম ফ্যামিলি সেটিংসটা এখন কিভাবে 4টা, মা আপনার নিডটা কি, আপনার চাহিদাটা কি সন্তানের কাছে, সেটা যদি স্পষ্টভাবে বলেন, হ্যাঁ, রিকোয়েস্টের সুরে, এই 4টা কম্পোনেন্টই ব্যবহার করার চেষ্টা করবেন, যেটা বলেছি। একটা হচ্ছে দেখা বা শোনা, পর্যবেক্ষণ করা, মানে দেখা শোনা। এটা করে আপনার অনুভূতিটা কি সেটা বলবেন। তারপর হচ্ছে আপনার চাহিদাটা কি, আপনি কি চান, কি প্রত্যাশা করেন সন্তানের কাছ থেকে, এবং সেটা অনুরোধের স্বরে বলবেন। আর সন্তানদের রিয়াকশনটা দেখি, এটা করে তাদের রিয়াকশনটা কি হয়। আপনি যদি একটু ট্রাই করেন। হ্যাঁ, নক নক, নক নক, নক নক। হ্যাঁ, আচ্ছা তোমরা এতক্ষণ পর আসলা। দেখো, আচ্ছা আসছো, দাঁড়াও স্যান্ডেলটা খুলে নাও, আজকে অনেক বৃষ্টি হয়েছে, বালি স্যান্ডেলে বাড়িয়ে ভরা, এটা বাইরে রেখে তারপরে ভিতরে আসো। আজকে রাস্তা পুরো এসে ভিজা, তুমি বিশ্বাস করবো না, রাস্তা পুরো আচ্ছা, কাদা দিয়ে অবস্থা খারাপ। আমাদের ওয়াশরুমে যাও, প্যান্টেও পাটা কাদা দিয়ে লেগে। একটু সিটিং রুমে এসে বসো, আমি তোমাদের সাথে একটু কথা বলতে চাই। ঠিক আছে। হ্যাঁ আম্মু, তুমি কথা ভাই বলতে আমি যাবো একটু ওয়াশরুমে, তুই দাঁড়া। আচ্ছা হম যাও। হম, আচ্ছা, এসেছো? হ্যাঁ আম্মু, তুমি কথা বলতে চাইছিলে। আচ্ছা, সব সময় তোমরা এক টাইমেই ফিরো, আমি তোমাদেরকে নিয়ম বেঁধে দিয়েছি তাই না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আজকে কেন দেরি হয়ে গিয়েছে বলো তো একটু শুনি। হ্যাঁ, আরো বলো তো। আজকে কি হয়েছে জানো? আজকে হচ্ছে আমাদের যে ফ্রেন্ড, ওর নাম হচ্ছে গিয়ে রাসেল। ওর আজকে হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে গেছে, তো আমরা ওর হুম সাথেই ছিলাম। এমন সময় শুনতে পেলাম আঙ্কেল অসুস্থ। তো হুম আমরা ওকে হুম, হেল্প করার জন্য, আঙ্কেলকে হেল্প করার জন্য আমরা দুইজনে ওর সাথে চলে গিয়েছিলাম, এই কারণে একটু দেরি হয়েছে। আচ্ছা, আমাদের আসলে তোমাকে ফোন করা উচিত ছিল, কিন্তু আমি হ্যাঁ, ভাইয়াকে বলেছিলাম ফোন করতে, ভাইয়া হয়তো ভুলে গিয়েছে, ফোন করা হয়নি। আচ্ছা, পরবর্তীতে যখন এই ধরনের কোনো প্রবলেম হবে আমাকে প্লিজ তোমরা দয়া করে একটা ফোন করে দিবা। কেননা আমি অনেক টেনশনে থাকি তোমাদের নিয়ে, কারণ সময় মতো যখন তোমরা না ফিরো আমার মধ্যে নানান চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে কাজ করতে থাকে যে কি হইলো, তোমরা কি কোনো বিপদে পড়েছো বা কি। আমিও তোমাদের সাথে কমিউনিকেট করতে পারছি না, তোমাদের ফোন দিচ্ছি তোমরা কেউই ফোন রিসিভ করতে পারছো না। ঠিক আছে, পরবর্তীতে এই ধরনের কোনো প্রবলেম হলে বিপদের তো কথা তো বলা যায় না, কত ধরনের বিপদই তো হতে পারে তাই না? তার আগে তোমরা আমাকে একটা হ্যাঁ, কল করে দিবে, দিবে তো? হ্যাঁ আম্মু, হ্যাঁ, তোমার অবশ্যই দেবো। আমরা বুঝতে পারছি যে আমরা ফোন ধরতে পারি না, বুঝতেই তো পারছো ইমার্জেন্সি, আর হুম হুম, হসপিটাল, হ্যাঁ হসপিটালে হ্যাঁ এত মানুষ নেটওয়ার্কও থাকে না। আর আমরা হুম, যখন দেখছি তুমি ফোন দিয়েছো, তারপর আমরা ব্যাক করা উচিত ছিল, হ্যাঁ, কিন্তু আমরা করতে পারি না, ভাবলাম হচ্ছে বৃষ্টি নামতেছে, তাড়াতাড়ি যদি আচ্ছা বাসায় পৌঁছে যেতে পারি। আচ্ছা আচ্ছা, যাই হোক আজকেরটা তো শুনলাম, পরবর্তীতে যখন এমন হবে আমাকে অবশ্যই তোমরা একটা কল করে আমাকে জানিয়ে দিবে, তাহলে আমি একটু নিশ্চিন্ত হতে পারি তোমাদের ব্যাপারে। ঠিক আছে, এতে করে হয়তো আমিও অসুস্থ ঠিক হয়ে আছে যেতে পারতাম আপনি। তাই না আজকের ব্যাপারে। হ্যাঁ, হ্যাঁ, তো ঈশ্বরকে ধন্যবাদ জানাই, আল্লাহকে ধন্যবাদ জানাই, পরবর্তীতে এই ধরনের দুর্ঘটনা ঘটলে পরে আমাকে তোমরা জানিয়ে দেবে যেন আমি নিশ্চিন্ত থাকতে পারি। ঠিক আছে, ঠিক আচ্ছা আছে। তাহলে এখন খেতে আসো। গুড, থ্যাংক ইউ, বিগ হ্যান্ড। খুবই সুন্দর হয়েছে, তার আমরা 4টা কম্পোনেন্ট ব্যবহার করেছি। এখানে কি কোনো কনফ্লিক্ট হয়েছে? হয়নি। তাহলে এখানে দুই পক্ষই শান্ত। থ্যাংক ইউ। এখন আমরা বাসেরটা একটু দেখতে চাই, যে আপনাদের যে কনফ্লিক্ট হয়েছিল বাসে, যে স্টুডেন্ট এবং টিকিট কালেক্টর, তার মধ্যে যে কথা হয়, এখন যদি 4টি কম্পোনেন্ট ব্যবহার করে কথাটা বলেন। হ্যাঁ, আমার ভাড়াটা দিয়েন তো, কারণ হচ্ছে পিছন থেকে আসা আপনার, যদি আমি ভাড়া তুলতে আসি তাহলে হচ্ছে মনে থাকে না কে ভাড়া দিল না দিল, তারপরে যার কাছ থেকে ভাড়া নিয়েছি সে তাকে জিজ্ঞেস করলে সে আবার রাগ করে। আর না আমি অফিস মাত্রই তো বসলাম, আপনি একটু পিছন থেকে আসেন, আমি দিচ্ছি আপনি। মামা, আপনি যদি দিয়ে দিতেন, ব্যাপারটা তো আপনি বুঝতেছেন, আর আপনি তো শিক্ষিত মানুষ, দেখলে মামা মনে হয়। আচ্ছা, দাঁড়ান দিচ্ছে, দাঁড়ান, আপনি ভাড়া দিচ্ছি, লন।
এটা কি দিলেন? এটা ভাড়া আপনার 40 টাকা, আপনি দিচ্ছেন 20 টাকা, এবং আজকে মামা আমি শনিবার। স্টুডেন্ট, ভাড়া দিচ্ছি আপনাদের। বুঝতে পারছি আপনি স্টুডেন্ট, কিন্তু আজকে তো আমার শনিবার, and শনিবারে তো স্কুল কলেজ বন্ধ থাকে, মানে সে শনিবার। মামা শনিবারে আপনার কথা ঠিক আছে, শনিবারে স্কুল কলেজ খোলা থাকে, তবে কিছু কিছু স্কুল কলেজ ভার্সিটিতে কোনো ক্লাস হয়, তো আমাদের আসলে যাতায়াত করতে হয় মামা, বুঝছেন? এই কারণে আর কি আপনারা হাফ ভাড়াটা দিয়েছি আজকে। তো দেখেন না, আমরা গরিব মানুষ, যদি পারেন দেন। ভাইয়া একটু সোজা হয়ে দাঁড়ান তো, একটু গায়ে লেগে যাচ্ছে, একটু সরে দাঁড়ান ভাই। ভাড়া মামা নিচ্ছি এটাই তো। ভাড়া, আপনি হাফ ভাড়াটাই রাখেন আজকে। শনিবারে তো মামা আমরা আসলে আজকে চলে আসছি, আমরা তো আসলে জানি না যে শনিবারে হাফ ভাড়া চলে না। আজকে রাখেন, নেক্সট থেকে আমি চেষ্টা করবো মামা, শনিবারে যদি আর যাতায়াত করি ফুল ভাড়া দিয়ে যাতায়াত করার জন্য, আপনি এটা রাখেন। ঠিক আছে মামা। আর আপু, আপনার মনে হয় পিছনে একটা লোক এখনই নেমে যাবে, আপনি ওই সিটে যা বসে পড়েন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তাহলে এখানে কোনো কনফ্লিক্ট, দুইজনেই দুইজনের রেসপেক্ট করেছে। রেসপেক্ট করে সবাই দুইজনের মধ্যে সহানুভূতিশীল হয়েছে, কোনো ধরনের এখানে ঝগড়াঝাটি, কনফ্লিক্ট, বাকবিতণ্ডা কিছুই হয়নি। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা কথা বললাম। নেক্সট আমরা রোল প্লেটা দেখতে চাই কাপড়। স্বামী স্ত্রীর মধ্যে শুক্রবারে কি ঘটনাটা ঘটলো, যদি আমরা একটু, হ্যাঁ, এটা করতে পারি। এই শুনছো? হ্যাঁ বলো। ঘুমাইতে দিব না? গতকালকে তো, না হ্যাঁ দিব দিব, গতকালকে তোমাকে বলেছিলাম না আজকে একটু বাজারে যেতে হবে। হ্যাঁ ভুলে বলছিলাম। গিয়েছো? 10টা তো বেজে গিয়েছে, একটু বাজারে যেতে হবে। কারণ আমি যে রান্না করব, আমার রান্নার কোনো কিছুই নেই। গত সপ্তাহের বাজার সব শেষ হয়ে গিয়েছে। তো সপ্তাহের একটু বাজার উঠো শেষ হয়ে প্লিজ। গেল। আজকে হ্যাঁ শুক্রবার। গেস্ট এসেছিল না, কাজে হ্যাঁ বেশি। হ্যাঁ শুক্রবার, আমি বুঝতে পারছি আজকে শুক্রবার। আমিও জানি তোমার কষ্ট হয়, সপ্তাহে একটা দিন তুমি একটু ঘুম আসতে পারো। একটু বাজারটা করে দাও, করলে পরে মনে করো রান্না বান্না আমি একটু তাড়াতাড়ি করতে পারবো। তারপর তুমি আবার নামাজে যাবে, এসে তো বলবে যে ক্ষুধা লেগেছে। এর জন্য বলছিলাম। আচ্ছা, আমাদের ছেলে কি ঘুম থেকে উঠবে? উঠছে? আগে কি নিয়ে যাব? ওকে ডাক দিলে উঠে যাবে। হ্যাঁ নিয়ে যাও, শিখুক, বাজার করা তো শিখতে হবে। নিয়ে তাহলে যাও, ওকে আমাকে নিবা? ফ্রেশ হয়ে আসি। আমাকে একটু নিয়ে যাবা বাজারে? তুমি কি যেতে চাচ্ছ? তুমি যদি যেতে চাও তাহলে নিয়ে যেতে পারি, কিন্তু মানুষ বেশি তো। বাবু উঠো তো বাবা। হ্যাঁ একটু গেলে ভালো হইতো, তোমার একটু হেল্প হইতো, তোমার সাথে ব্যাগটা ধরতে পারতাম আমি। তাহলে চলো আজকে ফুল ফ্যামিলি নিয়ে বাজার করতে যাই। আচ্ছা তাহলে কিন্তু আচ্ছা বিকালে ঠিক আমরা আছে। ঘুরতে যাব না। বিকালে আচ্ছা আমি আচ্ছা সমস্যা নেই, আজকে আমরা বিকেলে ঘুমাবো। ঠিক আছে, আজকে তোমার ছুটি তাহলে বিকেলে। ঠিক আছে। হুম, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো, ব্রেকফাস্ট করবো। ওকে, গুড, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আমার কোলাবোরেটর তিনজনকে, জয়েস, জুবাইর এবং আরব, তিনজনকে থ্যাংক ইউ। তাহলে এই যে কমিউনিকেশন আমরা কি করেছি, এই কমিউনিকেশন আমরা চারটা কম্পোনেন্ট, কি দেখি বা শুনি, কি অবজারভেশন, দেখি শুনি। যারা হচ্ছে আমরা যারা অন্ধ, তারা তো চোখ দিয়ে দেখে না। ধরেন আপনি যদি রাস্তা দিয়ে কোথাও দিয়ে যান, ধরেন বসুন্ধরা গেট দিয়ে যাচ্ছেন, গিয়ে আপনি কি বিরিয়ানির গন্ধ পাচ্ছেন, বিরিয়ানি গন্ধ পেয়ে আপনি বুঝতে পারছেন এখানে বিরিয়ানি পাওয়া যায়। কিংবা আপনি যদি কোনো একটা আহ বিস্কিটের দোকানের সামনে দিয়ে যান, বেকারির সামনে দিয়ে গন্ধ পেলেই আপনি অবজারভেশন যে বিরিয়ানির কি, কোনো একটা পেটিস বা কোনো একটি কেকের গন্ধ পাচ্ছেন, তখন আপনার ভিতরে একটা কি আসে, রিয়াকশন। কি রিয়াকশন? যে হয়তো বা আপনার একটা কি হয়, অনুভূতিটা ভালো লাগে, যে একটা ভালো লাগা বা একটা তৃপ্তি লাগা। তাহলে প্রত্যেকটা অবজারভেশনের পরে কি হয়, একটা দেখা বা শোনার পর আপনার একটা রিয়াকশন হয়। এই রিয়াকশনটা আমরা কি করি, বলি এটা অনুভূতি। এই অনুভূতিটা হয় ভিতরে, অনুভূতি, ইন্টারনাল রিয়াকশন। এবং এই রিয়াকশনটা হয় কিভাবে, কি হয়, যদি আমাদের চাহিদা পরিপূর্ণ হয় তাহলে রিয়াকশনটা, অনুভূতিটা হয় পজিটিভ। আর যদি চাহিদা পরিপূর্ণ না হয় তাহলে আমাদের অনুভূতিটা হয় নেগেটিভ। ওকে, তাহলে এই চাহিদার কথা বলবো এবং অনুরোধের সুরে আমি আরো দুই তিনটা উদাহরণ দিব বাস্তব জীবন থেকে। তারপর আপনাদেরকে গ্রুপ ওয়ার্ক দিব। যেহেতু আমরা আজকে এটার সময় শুরু করেছি, একটু ইন্ট্রোডাকশন ছিল, আমরা হয়তো 5 মিনিট সময়
বেশি নিব, কারণ আমরা একটু 5 মিনিট দেরিতে শুরু করেছি, যেন গ্রুপ ওয়ার্কটা আপনারা বুঝতে পারেন যে কতটুকু আলোচনা করতে পারেন যে কতটুকু বুঝতে পেরেছেন আসলে। এক্সাম্পল, আবার স্বামী স্ত্রীর কথা বলি, যে স্ত্রী হয়তোবা তার কি হচ্ছে বিবাহ বার্ষিকীতে বসে আছে, রান্না বান্না করেছে, বসে আছে, যে স্বামী বুঝিয়ে এসে একটা হয়তো ফুল নিয়ে আসবে, কিন্তু ফুলটা নিয়ে আসেনি। যখন সে এটা দেখলো রান্না বান্না করে সেজে গুজে বসে আছে, হাজবেন্ড কোনো ফুল নিয়ে আসে না, গিফট নিয়ে আসে না, এটা দেখেই তার মধ্যে প্রচন্ড রাগ হলো, বিরক্ত হলো। তখন কি হচ্ছে, এইটা বিরক্তটা শো না করে সে কিভাবে বলতে পারে, বলতে পারে পজিটিভলি, যে আজ আমাদের বিয়ের বার্ষিকী, বিবাহ বার্ষিকী, আমি তো রান্না বান্না করে সেজেগুজে আছি, যে আমি ভাবছি তুমি একটা ফুল নিয়ে আসবে বা একটা কেক নিয়ে আসবে, কিন্তু তুমি এটা আনোনি, তুমি হয়তো ভুলেই গেছো। এতে কিন্তু আমি খুব কষ্ট পেয়েছি। তাহলে পরবর্তীতে কিন্তু আমাদের এই বিবাহ বার্ষিকী, জন্মদিন, এই দিনগুলো তোমরা কি মনে রাখবে? মনে রেখে ছোটখাটো গিফট হলো একটু নিয়ে এসো, তাহলে কি আমরা একসাথে কি উদযাপন করতে পারি। আমরা এইভাবে না বলে কি করি, উল্টাপাল্টা কথা বলে ফেলে। আমরা আসলে আমাদের চাহিদার কথা না বলে আমরা জাজমেন্টাল কথা বলি, জাজ করি। কি জাজ করি? যে বিয়ে হলো, কতদিন হলো, এখনো পর্যন্ত তুমি আমাদের বিয়ে বার্ষিকী ভুলে গেছো, তাহলে তুমি আমার প্রতি কোনো ভালোবাসাই নেই। এই যে এই কথাগুলো আসলে বাড়তি কথা, এটা আমাদের কনফ্লিক্ট তৈরি করে। তাহলে এটা না করে আমরা কি করব, যে আমি প্রথমে যেভাবে বলেছি সেভাবে করব। কিংবা আপনার টিনেজার সন্তান, হয়তোবা সে স্কুল থেকে আসতে দেরি করছে, হয়তোবা স্কুলের পরে সে খেলতে গিয়েছে বা কোনো একটা দোকানে গিয়ে কিছু খেতে গিয়েছে তার বন্ধুদের সাথে। তখন আপনি একইভাবে বলতে পারেন যে তুমি যদি দেরিতে আসো, আমাকে না জানাও, তাহলে আমি খুবই টেনশনে থাকি। তাহলে তুমি আগে থেকে যদি প্ল্যান করো যে তুমি বন্ধুদের সাথে যাবে, আগে থেকে প্ল্যান করে আমাকে জানাও, তাহলে আমি একটু স্বস্তি পাই। তার মানে আপনি সর্বদাই আপনি চাহিদার কথাটা অনুরোধের সুরে বলবেন। কিন্তু আমরা কি করি, আমরা অনুরোধ না করে ডিমান্ড করি, আমি যেটা বলছি সেটাই তোকে করতে হবে, আর কোনো কথা নাই। এইভাবে যদি আমরা কথা বলি, তাহলে কি হয়, অন্য পক্ষ অপমান বোধ করে, সম্মান থাকে না। তা আমরা মার্শাল রোসেনবার্গের যে কথা, যে আমরা যেন সম্মান দিয়ে কথা বলি, সহানুভূতিশীল হই, এবং সততার সাথে কথাগুলো বলি, কি চাই সেটা স্পষ্টভাবে বলি। ওকে, আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। এখন ছোট্ট একটা গ্রুপ ওয়ার্ক দিব। আপনারা এখানে 72 জন আছেন, জয়েন করেছেন। প্রত্যেক গ্রুপে আমি 6 জন করে দিব, অটোমেটিক গ্রুপ হয়ে যাবে। ওকে, আপনারা প্রত্যেক গ্রুপ থেকে একটা উদাহরণ নিয়ে আসবেন। তারপর যখন আপনারা গ্রুপ করবেন, গ্রুপে থাকবেন, গ্রুপের নাম্বারটা একটু কাইন্ডলি দেখবেন। আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি, কিন্তু গ্রুপের নাম্বারটা দেখবেন। তাহলে আপনাদের একটা করে উদাহরণ দিবেন, যেটা নন ভায়োলেন্ট। আগের কি পরিস্থিতি সেটা না, নন ভায়োলেন্টলি কিভাবে কথাটা বলবেন, কনটেক্সটটা বলবেন, যে এটা রেস্টুরেন্টে, এটা বাড়িতে, এটা হয়তো বা টয়লেটে গিয়ে টয়লেট ময়লা পেয়েছি, এইভাবে বলেছি, এইভাবে ঘরে রান্নাঘরে গিয়েছি, পানি কম দেখেছি, সেজন্য এইভাবে বলেছি। তাহলে আপনি কংক্রিট উদাহরণ নিয়ে আসবেন, যেটা আমাদের পারিবারিক জীবনে হয়, আমাদের অফিস আদালতে হয়, রাস্তাঘাটে হয়, ব্যাংকে হয়, ইউনিভার্সিটিতে হয়, কলেজে হয়, এরকম যেটা সচরাচর হয়, এই ধরনের নন ভায়োলেন্টলি আমরা প্রেজেন্ট করব। তাহলে আমি গ্রুপ ভাগ করছি, গ্রুপ ভাগ করতে প্রায় 40 সেকেন্ড সময় লাগে। আপনারা গ্রুপে জয়েন করবেন। ওকে, জয়েন করে নিজেরা আলোচনা করে একটা উদাহরণ নিয়ে আসবেন, একটা। ওকে, 72, তাহলে 5 জন করে হলে কতটা করে, 5, তাহলে 10টা গ্রুপ। আচ্ছা, আমি 10টা গ্রুপ করি, ওয়েট করার জন্য। 12টা গ্রুপ করে 60।
করবে। হ্যাঁ, আপনারা একটা উদাহরণ নিয়ে আসেন। হ্যাঁ, দিতে পারি ইজি, এন্ড বাকিরা হয়তো ওই যারা এক্সপ্লেন করবে ওনারা হয়তো ওই কনফ্লিক্টটারে। অন্যান্য কোনো টপিক থাকলেও হচ্ছে আইডিয়া দিতে পারেন সবাই, কারণ হচ্ছে এটা একটু কমনও হয়ে যায় অনেকে, অন্য আই আরো থিঙ্ক অনেকেও দিতে পারে। কমনই থাকা বেশি বেটার হবে। আচ্ছা, কার মাইকে প্রচুর শব্দ করতেছে? জানি না কার মাইক প্রচুর শব্দ করতেছে। আচ্ছা, এইটা মেবি ওকে, আমরা আশা করি পেয়েছি। এখন যদি কোনো এক গ্রুপ থেকে একটুখানি প্রেজেন্ট করেন, একটা কি নিয়ে আলোচনা করেছেন, নন ভায়োলেন্টলি কি বলবেন? হ্যাঁ, সাবিনা, হ্যাঁ হাত তুলেছেন। হ্যাঁ, আপনারা হাত তোলেন, কোন গ্রুপ থেকে বলতে পারেন? হ্যাঁ হ্যাঁ, সাবিনা বলেন please। হ্যাঁ। সিস্টার, আমি একটা প্রবলেম বা রোল প্লে ঠিক করেছি, সেটা হচ্ছে হলো ইউনিভার্সিটি টিচার, তার ডিপার্টমেন্টের 12 জন স্টুডেন্টের মধ্যে একটা গ্রুপ আরেকটু, আছে। এক্সকিউজ মি সাবিনা, কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আবার। হ্যাঁ, ম্যাম, আপনি কথা বুঝতে পারছেন? আবার বলেন। হ্যাঁ, একটু মাইকটা কাছে নিয়ে বলেন। টিচার ক্লাস নিবেন, হ্যাঁ। তো বন্ধের দিন স্যাটারডে সানডে তার রেগুলার ক্লাসটা হয়। তো সাম অফ রিজন সে বলছিলেন যে আমি একটা অপশন দিচ্ছি আপনাদেরকে। ম্যাম, কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, একটা অনিল মাইক অপশন অফ করি। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ। ওকে ওকে, Yes. একটা অপশন দিচ্ছি যে মর্নিং 10টা থেকে ক্লাস শুরু হতে পারে, অথবা ইভিনিং 3টা থেকে ক্লাস শুরু হতে পারে। এখন আপনারা কোন টাইমটা সাজেস্ট করেন? তো বেশি সংখ্যক যেটা বলবেন আমি সেই দিনটাই ফিক্সড করব। টিচার একটা গ্রুপে মেসেজ করলো, হ্যাঁ। তো এর মধ্যে উম এক একজন এক একটা প্রবলেম বললো। কেউ বললো 10টা ওকে, কেউ বললো ফ্রাইডে 3টায় করবো, কেউ বললো ফ্রাইডে না করে স্যাটারডে করি। তো এভাবে যখন গ্রুপে কথা হচ্ছে, এক একজন নিজের পার্সোনাল প্রবলেম বলতেছিল। কেউ বলতেছিল মেট্রো পাবো না, ফ্রাইডেতে যেতে সমস্যা। কেউ বলতেছে আমার বাচ্চা কোথায় থাকবে। কেউ বলতেছে যারা নামাজ পড়বো তারা ফ্রাইডেতে কিভাবে যাব। তো এক একজন এক এক ধরনের প্রবলেম রেজ করতেছে, এবং উম, একটা কেওয়াজ করতেছে। তো তখন যেটা হলো যে আমরা, আমাদেরকে গ্রুপ করে দেওয়া হলো 5 জন 6 জন করে। তো আমাদের গ্রুপে 4 জন 5 জন পড়লো। সেখানে বলা হলো আপনারা আপনাদের একটা বিষয় ফিক্সড করেন। তো এখানে আমরা 5 জন আগে শুনলাম যে কার কি প্রবলেম। এর মধ্যে সবাই বললো সকালে প্রবলেম নাই, কিন্তু একজন বলল যে আমার প্রবলেম আছে, কারণ হচ্ছে হইলো আমি মেট্রোতে যাই এবং মেট্রো 3টার আগে ছাড়বে না, সেক্ষেত্রে আমার যাতায়াতের সাবিনা, সমস্যা। সাবিনা, আমি একটুখানি এখানে করবো, ইন্টারাপ্ট করবো আপনাকে। আপনি অবশ্যই শুধু please। সেন্টেন্সটা বলেন, কনটেক্সটটা বলেন, এটা কনটেক্সট, এটা আমি বলবো। আমরা শুধু নতুবা আমাদের মানে বেশি ওকে শুনতে ওকে পারবো আর কি। হ্যাঁ, শুধু আর কি ওকে ম্যাম। আরো কয়েকজনকে চান্স দিতে চাই। শুধু বলেন যে এই কনটেক্সট, আমি এটা বলতে পারি। হ্যাঁ, ওকে এভাবে। ম্যাম, আমি প্রবলেমটা পর্যবেক্ষণ করলাম, তারপরে তার ফিলিংসটা বোঝার চেষ্টা করলাম, তার প্রয়োজনটা বুঝলাম যে তার মেইন প্রয়োজন হচ্ছে হলো টাইম মতো সে যেতে পারবে না, আপনি যাতায়াতে প্রবলেম। কথাটা, না 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 সাবিনা, আপনি কথাটা বলেন, সেন্টেন্সটা ও কিভাবে আচ্ছা আচ্ছা। করবেন ওনাকে, সেন্টেন্সটা বলেন। হ্যাঁ। ও আচ্ছা, তখন আমি তাকে প্রপোজ করলাম যে আপনি মেট্রোতে না গিয়ে সেদিন আমার সাথে যেতে পারেন। তো যখন আমি বললাম যে আমি যাতায়াতের আপনাকে হেল্প করবো, আমরা একসাথে যেতে পারবো, তো তার যাতায়াতের প্রবলেম যখন সলভ হলো সে বললো ওকে ঠিক আছে, থ্যাঙ্কস আপু, আর তাহলে সমস্যা নেই, তাহলে আমরা একসাথেই যাতায়াত করবো। তো প্রবলেম সলভ। এখন আমরা ফিক্সড হলাম যে আমরা একটা টাইমে ক্লাস করবো। আচ্ছা, আমার কাছে খুব একটা বেশি ক্লিয়ার পাইনি, আমি শুধু সেন্টেন্সটা শুনতে চাচ্ছি। আচ্ছা, আমি দেখি অন্য আর কারো কাছ থেকে পাই কিনা, তারপর আমি আপনার কাছে আবার ব্যাক করি। হ্যাঁ সাবিনা। শিওর। আচ্ছা, জি ঠিক জি আছে। শিওর ম্যাম। অন্য কি শুধু একটা সেন্টেন্স বলে আপনি বলবেন কনটেক্সট, এটা আমি এটা বলতে পারি। হ্যাঁ, কে বলবে? সাইদা সারা নাসির। হ্যাঁ। আহ ম্যাম, Yes. কেমন আছেন ম্যাম? ভালো আছেন? হ্যাঁ 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 হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বলেন, শুধু আমি সেন্টেন্সটা বলেন। হ্যাঁ। একটা শুধু সেন্টেন্স যদি বলি, আমি ঘটনাটার দিকে গেলাম না। আমি এটা বলেছিলাম গ্রুপে, আমি ডিসকাশন করে বলেছিলাম যে
আহ মা, আপনার কথাটা শুনে আমার খারাপ লেগেছে। আপনি এটা আরো উম, হয়তো বা আরেকটু অনুনয় করে বলতে পারতেন। আমি বুঝতে পেরেছি যে আপনার খারাপ লেগেছে, এবং তার সাথে সাথে এই যে আপনি প্ল্যান করেছেন। তো এখন আমি আমার কাজটা গুছিয়ে নিই, এবং প্লিজ মা, আগে আগে থেকে প্ল্যানটা বলে দিলে আমার জন্য একটু উপকার হবে। হুম। এইভাবে আমি বলতেছি। এইটা আমি মোটামুটি বুঝিয়েছি যে আমার 4টা উপাদানে হয়তো বা এখানে আসছে। ওকে। এখানে মোর এটা আমার সেকেন্ড স্টেপ চলে গেছে যে আপনি বুঝতে পেরেছেন আপনার খারাপ লেগেছে, এটা না বলে হ্যাঁ, আপনি নিজের অনুভূতি বলবেন আপনার কেমন লেগেছে। আমরা এখন নিজেকে প্রকাশটা শিখছি। হ্যাঁ। জি জি। হ্যাঁ। আচ্ছা হ্যাঁ। আচ্ছা। আপনি আপনি আমি একটু পুছান, আমি আরেকজনকে জিজ্ঞেস করি, আপনি ও একটু পুছান, ও, তারপর ব্যাক করতেছি আবার। ঠিক আছে। সাবিনা, আমি ব্যাক করবো, একটু পুছান নিজে, হ্যাঁ, সেন্টেন্সটা। মাহিনুল, হ্যাঁ, আপনি একটু বলেন, হ্যাঁ, শুধু সেন্টেন্সটা বলবেন, হ্যাঁ। আচ্ছা, কনটেক্সটটা হচ্ছে আহ, একটা অফিসিয়াল জায়গায় যেখানে আমার বস বলছে 2টার মধ্যে ফাইলটা দিতে হবে। আমি আহ, আমার বসকে বলবো যেভাবে আমি শুনতে পেয়েছি আপনি 2টার মধ্যেই রিপোর্টটা চাইছেন, কিন্তু আমি বেশ স্ট্রেসড এবং প্রেশার্ড ফিল করছি এবং কোয়ালিটিফুল ওয়ার্কের জন্য আমার একটু সময়ের প্রয়োজন। আপনি কি দয়া করে 4টা নাগাদ আমাকে সময় দিতে পারেন? হুম। ভেরি গুড, ওয়েল ডান মাহিন। হ্যাঁ, এক্সেলেন্ট, থ্যাংক ইউ। হুমায়রা যদি বলেন সেন্টেন্স, আমি আপনাদের প্রত্যেকের কাছে আসছি, হ্যাঁ, পরে ইমনের কাছে আসছি, ফারজানের কাছে আসছি, আর সবার কাছে আসছি। হ্যাঁ, শুধু সেন্টেন্সটা বলেন হুমায়রা, হ্যাঁ। সিস্টার, কনটেক্সটটা ছিল এরকম যে স্বামী এবং স্ত্রী দেখতে পাচ্ছে যে স্বামী হচ্ছে প্রায় ফোন নিয়ে খুব ব্যস্ত থাকে, তারা যখন একসাথে থাকে তখনও। তো এখানে হচ্ছে এনভিসিটা এইভাবে যদি অ্যাপ্লাই করি, যে যখন আমি দেখি তুমি ডিনারের সময় ফোনে স্ক্রল করো, তখন আমি খুব একা এবং অবহেলিত অনুভব করি। কারণ আমি চাই আমরা একসাথে থাকলে মনোযোগ দিয়ে সময় কাটাই, যাতে সম্পর্কটা গভীর হয়। তো তুমি কি আজকে রাতের খাবারের সময় কিছুটা সময় ফোন দূরে রাখবে, যেন আমরা শুধু একে অপরের সাথে সময় কাটাতে পারি? তো ভেরি গুড। 4টা কম্পোনেন্ট আমার মনে হয় এখানে ইয়েস, ইউজ হয়েছে। এক্সেলেন্ট, 4টা কম্পোনেন্টে হয়েছে, থ্যাংক ইউ ইমন। ইয়েস, ইমন হোসেন। ইয়েস, শুধু আসসালামু সেন্টেন্সটা। আলাইকুম। ইয়েস, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ। জি সিস্টার, আমার হ্যাঁ। কন্টেস্টটা এরকম ছিল যে আমার বন্ধু, বেস্ট ফ্রেন্ড ও আরেকজন তৃতীয় পক্ষকে আমার নামে কিছু একটা বলেছিল, যেটা আমার খারাপ লাগা কাজ করেছে। ওকে। তখন আমি ওর সাথে এইভাবে কথা বললাম যে তুমি তো আমার ছোটবেলার বন্ধু, তোমার এই আচরণটা আমি আশা করিনি, যেটা আমাকে আসলে খুব কষ্ট দিয়েছে। এটা যদি অন্য কেউ বলতো তাহলে হয়তো এতটা খারাপ লাগতো না। তো এরপরে যদি কখনো এমন হয় আমাকে এসে বলো, যাতে করে সমাধানটা আমরা করতে পারি। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ, ওয়েল ডান। হ্যাঁ, দেওয়ান। হ্যালো ম্যাম। ইয়েস, সেন্টেন্সটা শুধু, ইয়েস, কনটেক্সটটা বলেন, সেন্টেন্স, ইয়েস। কনটেক্সটটা এরকম হতে পারে যে আমি যদি মানে অ্যাজ এ টিউটর, আমি যদি আমার স্টুডেন্টের বাসায় রেগুলারলি কিছুটা আমার লেট হয়ে যায়, সেক্ষেত্রে গার্ডিয়ানের আমার থেকে একটা এক্সপেকটেশন হয়তো মিট নাও হতে পারে। তো সেই ক্ষেত্রে গার্ডিয়ান যদি আমার কাছে আসে, তখন আমি তাকে এটা বলতে পারি যে হ্যাঁ, আমি আপনার কনসার্নটা বুঝতে পারছি, আমারও এটা মনে হচ্ছে যে আমার কিছুটা লেট হয়ে যাচ্ছে, যেহেতু আমি আরো 2-3টা টিউশন করাই। তো সেক্ষেত্রে অনেক সময় আপনার টাইমটা আমার টাইমটার সাথে ম্যাচ মানে করছে না, এটা আমি রিয়েলাইজ করছি। তো সেক্ষেত্রে আমি যেটা করতে পারি যে আমি পরের দিকে হয়তো কিছুটা টাইম এক্সটেন্ড করে ওকে পড়িয়ে দিতে পারি। এতে করে ওর পড়ার টাইমটা শর্ট পড়ছে না। এতে করে আমি যদি দেরি করেও আসি, হয়তো এটা ওর উপরে খুব একটা এফেক্ট করবে না। আমার মনে হয় আমরা এইভাবে একটা অ্যাডজাস্টমেন্টে আসতে পারি। যদি আপনার কোনো সাজেশন থাকে আপনি বলতে পারেন। আচ্ছা, এখানে আসলে নিজেকে প্রকাশ করা হয়নি, এখানে আমরা যেটাই করছি অন্যের আচরণে আমরা কিভাবে এফেক্ট হচ্ছি। এখানে আপনি নিজে এমপ্যাথেটিক, একটা আমার সেকেন্ড স্টেজটা হয়ে গেছে। আমরা সেকেন্ড স্টেজটা আমরা এখন করব না, আমরা এখন শুধু নিজেকে প্রকাশ করাটা আমরা করবো এখন। হ্যাঁ, ওকে। আর বুঝতে ফারজানা, হ্যাঁ। হ্যাঁ। সিস্টারের কনটেক্সটটা ছিল যে দোকানের পাশ কাটিয়ে কোনো জিনিস নেয়, সেক্ষেত্রে আমাদের অনুভূতি বা আমাদের হুম। ইয়েটা কেমন হবে। হুম। তো এক্ষেত্রে বলা যায় যে আম, আমি আমি বুঝতে পারছি যে আপনার তাড়া আছে, কিন্তু আসলে আমরা তো সবাই দাঁড়িয়ে আছি যে কেনার জন্য। তো সেক্ষেত্রে যদি মনে হয়
যদি বেশি প্রয়োজন না থাকে তাহলে আমি আগে আমার জিনিসটা কিনে নিয়ে যাই, পরে আপনি সিরিয়ালি আপনার জিনিসটা নিতে পারেন। এতে কি আপনার খুব বেশি সমস্যা হবে? হুম। ওকে, গুড। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। গুড। তাহলে আমরা কি মোটামুটি সবাই বুঝতে পেরেছি এইটাই। সাবিনা, আপনি কি আবার ট্রাই করতে চান বলাটা? আপনার শুধু এটা সেন্টেন্সটা বলবেন। হ্যাঁ, আরেকজন ওকে কে যেন ওকে। ছিল সঙ্গে। হ্যাঁ, হ্যাঁ। জি, ক্লাস টাইম ফিক্স করা নিয়ে দুই ফ্রেন্ডের দ্বন্দ্ব। আমি রিকোয়েস্ট করলাম, আমি তোমার যাতায়াতের ক্ষেত্রে হেল্প করতে পারবো, তুমি কি কাইন্ডলি 10টায় ক্লাস করতে রাজি হবে? সেক্ষেত্রে আমরা দুজনেই উপকৃত হতাম। এক্স্যাক্টলি, পারফেক্ট। এখন ঠিক আছে, বুঝতে পেরেছি সাবিনা এখন। হ্যাঁ, জি, এখন ঠিক থ্যাংক আছে। ইউ। হ্যাঁ, দেওয়ান, আপনি কি আবার ট্রাই করতে চান? সিস্টার, গুড হুম। ইভিনিং। আমি Yes. বলতে চাচ্ছি না, আসলে আমার হ্যাঁ, হ্যান্ড রেজ করা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, হ্যাঁ। কে? সিস্টার, আমি সেই জ্যোতি, আমরা সেজুতি? 11th গ্রুপে। ও, জি ওকে, হ্যাঁ সেজুতি, হ্যাঁ প্লিজ প্লিজ। হ্যাঁ, জি সিস্টার, হ্যাঁ, আমার বোন হচ্ছে, কন্টেক্সটা এমন যে আমার বোন হচ্ছে ছোট মানুষ, হচ্ছে রেগুলার ওয়াশরুমে টিস্যু ঠিক জায়গায় ফেলছে না বা হচ্ছে ফ্ল্যাশ করছে না। তো হ্যাঁ, এই ক্ষেত্রে আমি তাকে বলতে পারি যে আমি জিনিসটা অবজার্ভ করলাম, দেন হচ্ছে আমি ওকে বললাম যে তুমি প্রতিদিন স্কুলে যাওয়ার সময় যে ফ্ল্যাশ করছো না বা টিস্যু এখানে সেখানে ফেলছো, এতে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমি হচ্ছে তোমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি, দেন হচ্ছে আমি ওয়াশরুমে যাচ্ছি, তো তোমার কাজটা আমার করতে গিয়ে আমার আসলে দেরি হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছিলাম তোমার সাথে একটু তোমাকে ভালো মতো প্রিপেয়ার করে দিতে। সেক্ষেত্রে হচ্ছে আমার সময়টা কমে যাচ্ছে। তো তুমি কি একটু দেখবে যে এই জিনিস মানে টিস্যু গুলো যদি আমরা ডাস্টবিনে হুম, হুম, গুছিয়ে ফেলতে পারি? পারফেক্ট। জি হ্যাঁ, গুড। এটা হচ্ছে কি দৈনন্দিন জীবনের উদাহরণ। থ্যাংক ইউ। আর কেউ বলতে চায়? আর দুজনকে বলতে দেবো, তার আমরা কনক্লুশনে যাব। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম, ইয়েস প্লিজ, সোহানা। হ্যাঁ, আমার কন্টেন্টটা হচ্ছে, আমি তো হলে থাকি, তো হলে হ্যাঁ, অনেক সময় দেখা যায় আমার ঘুমাইতে সমস্যা হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি আমার রুমমেটদেরকে বলতে পারি যে আপুরা, আমি তো সারাদিন ক্লাস করে এসেছি এবং আমার বেশ কিছু টিউশন ছিল, আমি আজ অনেক টায়ার্ড। হ্যাঁ, আপনারা যদি একটু আস্তে কথা বলেন তাহলে আমার ঘুমিয়ে পড়তে সুবিধা হয়। পারফেক্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চয়েস। জয়, হাত তুলেছেন? হ্যাঁ, আমার কন্টেন্টসটা হচ্ছে, আমি আমি যেখানে জব করি, হ্যাঁ, তো সেখানে হচ্ছে আমরা চারজন, দুজন ভাগ করে, দুজন দুজন করে কর্মী আমরা কাজ করি। হুম, তো দেখা গেছে এক সপ্তাহ আমরা যখন কাজ করি, কাজ করে চলে আসি, আমার যে কর্মী আছে পরবর্তী দুজন যারা আসেন, তারা আমাদের কাজগুলো নিয়ে কমেন্ট করতে থাকেন অনেক কিছু, যে এটা এভাবে করেছি, এটা ওভাবে করেছি, এরকম মানে দেখছি যে প্রতিটা বিষয়ে উনি আমাকে চার্জ শুরু করছে। তো আমরা এখন চিন্তা করলাম, এটা আমার ইদানিং কালের ঘটনা। হ্যাঁ, তো আমি যেখানে কাজ করি ওখানে যারা আছে, মেয়েরা, হোমের মেয়েরা, তারা আবার আমাদের খুবই পছন্দ করে, হ্যাঁ, খুবই শুধু পছন্দ করে। সেন্টেন্সটা তো বলেন, এটা কারণ হ্যাঁ বিস্তারিত শোনার সময় হবে না, শুধু সেন্টেন্সটা বলে আচ্ছা বলবেন। হ্যাঁ, আচ্ছা কনটেক্সট আছে হোম। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, ওকে, হ্যাঁ। হ্যাঁ আচ্ছা। তো এখন এই ইদানিং কালের ঘটনা, আমরা তার সাথে কথা বলেছি যে আমরা একসাথে বসতে চাই সবাই, হুম, একসাথে বসতে চাই, বসে আমাদের সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। হুম। তো এখনো বসা হয়নি, হুম, নেক্সট উইক আমরা বসবো একসাথে। হ্যাঁ। তাহলে কোন আচরণটা কেমন তো লেগেছে সেটা যদি সেন্টেন্সটা বলেন। আচরণটা, হ্যাঁ, হ্যাঁ, হুম, তার আচরণগুলো আমার খুব খারাপ লাগছিল, কারণ প্রতিটা বিষয় নিয়ে সে যখন আমাকে চার্জ করা শুরু করেছে, আমার নিজের ভিতর মানে অশান্তি শুরু হয়ে গেছে, হ্যাঁ, যে আমার ভালো লাগছে না। হ্যাঁ। এখন তাহলে তাকে কি বলবেন? যে হ্যাঁ, সেটাই বলবো যে আমি চলে আসার পরে যে যে বিষয়গুলো নিয়ে আপনি আমার সাথে করতেছেন, হুম, হুম, যে আমি সমস্যাটা জানতে মানে ডিসকাস করবো ওনার সাথে, যে আপনি আচ্ছা, হ্যাঁ, জানতে চাই যে কি কারণে আর কি উনি এমন করছেন আমার সাথে। হুম, হুম, হ্যাঁ। উনি না, তাহলে আমি সেন্টেন্স শুনতে চেয়েছি, আমরা এভাবে শুনবো, এভাবে বলবো যে আপনি আমার অনুপস্থিতিতে এটা নিয়ে আলাপ করছেন, এটা আমার খুব খারাপ লাগে। তা আমরা খারাপ নেক্সট লাগছে। উইকে আমরা কি একসাথে বসে এটা নিয়ে আলোচনা করতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা। এটাই। গুড। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ মাহিন কি আবার হাত তুলেছেন নাকি? না, আগের হ্যাঁ। হাতে? ওকে। আর কি যেন বলতে চেয়েছে, হাত উঠানো যাচ্ছে না কিন্তু বলতে চাচ্ছে, কে যেন? বলে ফেলেন। ম্যাম, সিস্টার, আমি একটু। ছিলাম, সে রোজি, যদি বলেছি। রোজি, রোজি, হ্যাঁ বলেন রোজি। ম্যাম, আমার একটা বিষয় ছিল, আমার হচ্ছে মানে কানেকশন প্রবলেমে হ্যাঁ, আপনার যখন গ্রুপটা ডিভাইড করছিলেন তখন মানে আমি মাঝখান থেকে সরে গিয়েছিলাম। তো আমাদের গ্রুপ ডিসকাশনটা আমরা গ্রুপ
টেন ছিলাম, ডিসকাশনটা অতটা ফ্রুটফুল হয়নি। মানে আমরা বুঝতে পারছিলাম না যে এখানে কি একজন নন ভায়োলেন্ট ভায়োলেন্ট কমিউনিকেটর থাকবে হ্যাঁ আর নাকি দুইজনই হচ্ছে মানে একজন ভায়োলেন্ট দেখাবে আর এই আরেকজন নন ভায়োলেন্ট ওয়েতে অ্যাপ্রোচ করার চেষ্টা করবে, এরকম থাকবে নাকি মানে বুঝে উঠতে পারিনি। তো আমাদের গ্রুপ 10 থেকে কেউ বলছেন, আপনি যদি বিষয়টা আর একটু মানে বলে দিতেন টাস্কটা কি ছিল। টাস্কটা ছিল শুধু নন ভায়োলেন্টলি কথাটা বলা, কনটেক্সটটা বলা, এবং নন হ্যাঁ, ভায়োলেন্টলি কি বলবে। এখন যে যে প্রেজেন্টেশন গুলো শুনেছেন এটাই এটাই ছিল। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ওকে ম্যাম। মানে নেগেটিভ ওকে, না পজিটিভটা ছিল আর কি। হ্যাঁ, ওকে। শুধু আমরা মানে পরিবর্তনটা কি করতে চাচ্ছি, কিভাবে আমরা এখন কথা বলতে চাই, সেই এক্সারসাইজ গুলো আমরা এখন করেছি, এটাই চেয়েছিলাম। হুম, ঠিক আছে। ওকে, আমাদের সময়ের আমরা বেশি বাইরে চলে গেছি অলরেডি, আরো 10 মিনিট সময় এক্সট্রা নিয়েছি। এখন আর কারো নিব না, মানে এক্সারসাইজ নিব না। তবে আমরা শেষ করার আগে একটুখানি ফিডব্যাক নিতে চাই যে আমরা এই যে 1 ঘন্টা সময় শুধু 4টা কম্পোনেন্টের ব্যবহার শিখেছি, এটা আপনাদের কি মনে হচ্ছে? ইজ ইট হেল্পফুল ফর ইউর ফ্যামিলি লাইফ, ফর আওয়ার সোসাইটি? কি মনে হয় আপনার লার্নিংটা কতটুকু হয়েছে আর কতটুকু ইমপ্লিমেন্ট করা যেতে পারে? তবে আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু টাইম দিলে ভালো হতো আপনাদের জন্য, বিশেষ করে গ্রুপ ওয়ার্কটা। কিন্তু আপনারা একটুখানি যদি ভার্বালি বলেন, 2-1 জন। হ্যাঁ, আনমিউট করে বলেন। হ্যাঁ, জি ম্যাম, ইটস ভেরি হেল্পফুল ফর আস। ওকে, থ্যাংক ইউ। আর কে একটু বলতে চাই যে এটা কিভাবে লাগবে? একজন লিখেছেন অ্যামেজিং, ইটস রিয়েলি হেল্পফুল ইন আওয়ার ডেইলি লাইফ, ওয়েটিং ফর দ্য নেক্সট সেশন। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ। আর কেউ কিছু বলতে চায়? জি সিস্টার, এটা খুবই হেল্পফুল ছিল। ফার্স্ট স্টেপটাই এত বেশি ভালো লাগছে আসলে। আমার মনে হচ্ছে পুরো সেশনটা শেষ হওয়ার পর আমরা সবাই অনেক ভালো মতো সবার সাথে কমিউনিকেট করতে পারবো, কনফ্লিক্ট আরো কমে যাবে। আহা, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এই 1 সপ্তাহ এই 4টা কম্পোনেন্ট শুধু আমরা ব্যবহার করব। ওকে, শুধু 4টা কম্পোনেন্ট ব্যবহার করে আমরা কথা বলবো। অবজারভেশনে কি আমরা কি দেখছি বা শুনছি, কংক্রিট, কোনো ধরনের জাজমেন্টাল না করে। তারপর হচ্ছে এইটা করার দেখার পর আমার কেমন লাগছে, আমার অনুভূতিটা কি, আমার চাহিদাটাকে আমি কি চাচ্ছি, সেটা অনুরোধের সুরে বলবো। কেউ আমরা ডিমান্ড না করে অনুরোধের সুরে আমরা এই কথা বলবো। তাহলে এই 4টা কম্পোনেন্ট এই 1 সপ্তাহ প্রত্যেকেই ব্যবহার করব। এবং নেক্সট উইকে আপনারা আপনাদের মধ্য থেকে কয়েকজন সামারি দেবেন, কি করেছেন, কি প্র্যাকটিস করেছেন, কি শিখেছেন, একটা সামারি দেবেন। তাহলে আমরা কি করবো নেক্সট উইকে, আমরা সেকেন্ড স্টেজে যাব। সেকেন্ড, ওকে, অবজারভেশন গুলা কি সেগুলো আমরা দেখব। তাহলে সবাই ভালো থাকবেন। এই ভিডিওটা আমরা এখন ফেসবুক থেকে আপলোড দেব, আপনারা পরে এটা থেকে দেখে নিতে পারেন। একজন লিখেছে আগে জয়েন করতে পারেন, দুঃখিত। হ্যাঁ, তাহলে আপনারা করবেন, এই ভিডিওটা দেখে মেকআপ করে নেবেন। ওকে, একজন লিখছেন থ্যাংক ইউ সিস্টার ফর দিস স্প্লেন্ডিড সেশন। ওকে, ইউ আর মোস্ট ওয়েলকাম। সবাইকে শুভরাত্রি। ওকে, শুভরাত্রি।